নমস্কার, আমি রাহুল। তোমরা আছো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আমরা করছিলাম টেস্ট পেপারে আজকে আমরা আলোচনা করব পেজ 27-এর প্রবলেম নাম্বার দুই, মানে অ্যাকচুয়ালি দুইয়ের দাগের প্রশ্ন নাম্বার 2, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট প্রবলেম কি বলে দিয়েছে, এফএক্স যে অপেক্ষকটা বলেছে কি বলেছে, লগ অফ 1 - x প্লাস রুট আন্ডার এর সংজ্ঞার ক্ষেত্র নির্ণয় করো। ক্ষেত্র নির্ণয় করতে হবে মানে কি বলে দিয়েছে বলো তো? ক্ষেত্র নির্ণয় করতে হবে মানে এই ধরো, যদি মনে আছে তোমাদের, তাহলে একটু চিন্তা করো যে অপেক্ষকটা যদি এ টু বি ঘটে থাকে, এফএক্স অপেক্ষকটা যদি এ টু বি ঘটে থাকে, তাহলে এই সেটটার নাম ছিল ক্ষেত্র, এই সেটটার নাম ছিল উপ অঞ্চল বা পাল্লা। পাল্লা যেগুলো রেঞ্জ হবে আর কি, এই বস্তুগুলো যেখানে এসে গিয়ে ম্যাপ করবে সেটা হবে পাল্লা। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে আমার এক্সের কোন কোন মানের জন্য, এখানে এক্সের কোন কোন মানের জন্য এই ওয়াই ফিরে পাবো, মানে এফএক্স মানেই হচ্ছে ওয়াই, এফএক্স মানেই হচ্ছে ওয়াই, ওয়াই ফিরে পাবো। যদি ফিরে পাই, এফএক্স মানেই হচ্ছে বললাম ওয়াই, ওয়াই যদি ফিরে পাই, তাহলে আমরা বলতে পারবো, ক্ষেত্রের সংজ্ঞার ক্ষেত্রের সংজ্ঞাটা আর কি, এই সংজ্ঞার ক্ষেত্রটা আর কি। তাহলে এখানে এফএক্স মানেই হচ্ছে ওয়াই, ওয়াই সমান কত, লগ অফ ই বেস 1 - x প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার -1। তাহলে ওয়াইয়ের অস্তিত্ব থাকবে এক্সের কী কী ভ্যালু নিলে। সোজা কথা, লগ তো কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হলেই কী হয়ে যাবে, ঋণাত্মক হলে অসঙ্গত হয়ে যাবে। তাহলে 1 - x এর ভ্যালু গ্রেটার দেন = 0 হবে। সে কথাটা মানে এক্স যদি ওই দিকে নিয়ে যাই, তাহলে এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট হবে। কথাটা মানে হচ্ছে এক্সের ভ্যালু 1-এর থেকে ছোট হবে। অনুরূপভাবে কী রয়েছে, রুটের ভেতরে কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই রেজাল্টটাও কি হবে, x² - 1, এটা হবে গ্রেটার দেন = 0। তাহলে x² রেজাল্ট যদি গ্রেটার দেন = 0 হয়ে যায়, হয়ে যায়, তাহলে এই কথাটা প্রকাশ করে এক্সের ভ্যালু গ্রেটার দেন = 1 আর এক্সের ভ্যালু লেস দেন -1 হয়েছে। এক্স তো ঋণাত্মক হতে পারবে না, এক্সের ভ্যালু কি হতে হবে, 0, এই মাইনাস, এই তোমার 1-এর থেকে ছোট হতে হবে। এবার 1-এর থেকে যদি ছোট হতে হয়, তাহলে এইটা তো 1-এর থেকে বড় হবে, 1-এর থেকে ছোট, আর এখানে দেখতে পাচ্ছি -1-এর থেকে ছোট। তাহলে মার্জ কোথায় করছে, যদি না বুঝতে পারছো বাস্তব লাইন ড্র করে নেবে, -∞ to ∞, 0, এইটা করছে, এটা 1, এটা হচ্ছে -1। তাহলে এটা যেটা করলাম সেটা আমি ব্ল্যাক পেন দিয়ে করছি, -1-এর থেকে ছোট, -1-এর থেকে ছোট এই রেজাল্টটা। আর এই দিকে যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্টটা যদি আমি করে নিই রেড পেন দিয়ে, তাহলে এইটা -1-এর থেকে, সরি, 1-এর থেকে বড়, আর -1-এর থেকে ছোট, -1-এর থেকে ছোট। তাহলে দুটোর ইন্টারসেকশন পোর্শন কী হবে, ব্ল্যাক কালার যেটা দিয়েছি সেটা এই পোর্শনটা, আর রেড কালার দিয়েছি যেটা সেটা হচ্ছে এই পোর্শনটা। তাহলে সোজা কথায় এক্সের ভ্যালু কি হতে হবে, এক্সের ভ্যালু হতে হবে আমার -1-এর থেকে ছোট, -1-এর থেকে ছোট যাই হোক না কেন, ইনফিনিটি পর্যন্ত, -∞ পর্যন্ত হতে পারে। তাহলে আমি যখন কাউন্ট বা ইন্টারভেল লিখি তখন -∞ to -1, তাহলে এক্স বিলংস করবে -∞ to -1, 1 = রয়েছে, তাহলে 1 থার্ড ব্র্যাকেট হতে পারে, তাহলে এইটা হয়ে যাবে আমার বিস্তারের অঞ্চলটা। দেখি অ্যান্সারটা দেখি নি একটু। -1 ক্লোজ ব্র্যাকেট দেয়নি, তার কারণ হচ্ছে -1 2 হচ্ছে 1 হলে এটা 0 হয়ে যাবে, -1 ক্লোজ ব্র্যাকেট হবে, ঠিক আছে। বই অ্যান্সার ভুল আছে, বই অ্যান্সার সম্ভবত বেশিরভাগ প্রবলেম ভুল আছে, আমি করে দিচ্ছি, একটু দেখে নাও। তাহলে কপি করে নাও প্রবলেমটা, পরের প্রবলেম দিকে আগাই। তাহলে দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলে দিয়েছে আমাকে 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 1, সাউন্ড ঠিক আছে, আশা করি ঠিক আছে, সাইন ইনভার্স 4/5 = π/2। তাহলে প্রমাণটা কীভাবে করবো, লেফট হ্যান্ড সাইড কপি করে নেবো। লেফট হ্যান্ড সাইড কী বলে দিয়েছে, 2 tan ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/5।
নেক্সট তাহলে রেজাল্টটা করবো, টু ট্যান ইনভার্স রয়েছে। আচ্ছা কী করলে সুবিধা হবে দেখো তো, এটা সাইন ইনভার্স রয়েছে। আচ্ছা ফর্মুলার নাম মনে থাকলে খুব মুশকিল, আমি করব সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজিকালস টু জানি পাই বাই টু, তাহলে সেটা করে নেবো, আমার পাই বাই টু চলে আসবে। তাহলে টু ট্যান ইনভার্স এক্স, আচ্ছা টু ট্যান ইনভার্স এক্সকে সাইনে যদি একটা সাইন তো রয়েছে, সাইন ইনভার্স এক্স তো রয়েছে, আমাকে এটা তাহলে কী করতে হবে, কসে আনতে হবে। কসের ফর্মুলা যদি না মনে আছে, তাহলে টু ট্যান ইনভার্স এক্সের তিনটে ফর্মুলা ছিল, টু ট্যান ইনভার্স এক্সের তিনটে ফর্মুলা ছিল। যদি সাইনে চেঞ্জ করতে চাই তাহলে সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, টু ট্যান ইনভার্স এক্স কস ইনভার্স এক্স যদি করতে চাই তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর টু ট্যান ইনভার্স এক্স ইজিকালস টু যদি ট্যানে করতে চাই তাহলে টু ট্যান ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি এটা কিসে করবো, কসে করবো, কসে করতে গেলে কত হয়ে যাবে, কস ইনভার্স এইটাই হচ্ছে আমার এক্স, তাহলে কত হয়ে যাবে বলো দেখি, ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সেটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ওয়ান বাই থ্রি সেটার হোল স্কোয়ার প্লাস সাইন ইনভার্স 4/5 যেরকম ছিল সেরকম থেকে যাবে। নেক্সট তাহলে পরের লাইনে করলে কী হয়ে যাবে দেখো, কস ইনভার্স এই রেজাল্টটা হয়ে যাবে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি মানে হচ্ছে একের নয়, আর ওয়ান প্লাস একের নয় প্লাস সাইন ইনভার্স 4/5। তাহলে নেক্সট দেখো, নেক্সট লাইনে কী হয়ে যাবে, ওপরে 9 লসাগু হয়ে যাবে, তাহলে করলে কত হবে 9 মাইনাস 1, নিচেও 9 লসাগু হয়ে যাবে, তাহলে নিচে করলে হয়ে যাবে 9 প্লাস 1, লসাগু কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো আমার রেজাল্টটা, এখানে জায়গা নেই তাই এখানে করলাম, কস ইনভার্স ওপরে পড়ে থাকলো 9 মাইনাস 1 মানে 8, নিচে পড়ে থাকলো 9 প্লাস 1 মানে 10, তাহলে 8 ডিভাইডেড বাই 10 প্লাস সাইন ইনভার্স নিচে পড়ে আছে সাইন ইনভার্স 4/5। লক্ষ্য করো এখানে 2 দিয়ে যদি ক্যান্সেল আউট করি তাহলে পরের লাইনে চলে আসবে কস ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 4/5। তাহলে এই রেজাল্টটা দেখো, কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, রেজাল্টটা কত বললাম, পাই বাই টু, তাহলে এই রেজাল্টটা পেয়ে গেছি আমি পাই বাই টু ইজিকালস টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেছে, প্রমাণ যদি হয়ে যায় আশা করি বোঝা গেছে। ফর্মুলা না মনে থাকলে খুব সমস্যা হবে প্রবলেমগুলোতে, তো এই ফর্মুলাগুলো আগে দেখো, পরের প্রবলেমে আগাই। দেখো পরের প্রবলেমটা কী বলেছে, পরের প্রবলেমটা খুব সোজা, জাস্ট বের করতে বলেছে, ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে, বলছে যে ম্যাট্রিক্সটা এই রেজাল্টটা হলে এক্সের কোন মানের জন্য এই গুণফলটা 0 হবে। তাহলে গুণ করলে, আমি তো জানি গুণ করতে গেলে যে রেজাল্টটা হয়, যেটা হতে হয় অ্যাকচুয়ালি, এখানে গুণটা তখনই পসিবল, এখানে কত রয়েছে 1x3, এটা রয়েছে 3x3, আর এটা রয়েছে 3x1। তাহলে এই 3 সঙ্গে এই 3 সমান হলে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হবে কত, এই 1 আর এই 3 মানে 1x3, তাহলে 1x3 অ্যান্সার দেবে এই দুটোকে গুণ করলে। তাহলে গুণ করতে গেলে রো কলামের সাথে গুণটা হবে, কার, এই রো এই কলামের সাথে গুণটা হবে, আর ডান দিকের ম্যাট্রিক্সটা যেরকম রয়েছে সেরকম থেকে যাবে। সেটা কি রয়েছে, 0 2x ইজিকালস টু 0। তাহলে এই দুটো গুণ করলে প্রথম কলামের সাথে গুণ হবে, তাহলে 1 ইন্টু 1 মানে হয়ে যাবে কত 1, 2 ইন্টু 2 প্লাস 4, 1 ইন্টু 1 প্লাস 1 হলো প্রথম বস্তুটা। তারপরে প্রথম রো দ্বিতীয় কলামের সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু 1 করলে 2 হয়ে যাবে, বাকিগুলো তো 0, কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা থার্ড যদি দেখি, তৃতীয় বস্তুটা যদি দেখি, রো কলামের সাথে মাল্টিপ্লাই হবে, 0 হয়ে গেছে, 2 1 2 প্লাস 2 এটা পেয়ে গেলাম। তাহলে এইখানে কি ছিল, এখানে ছিল আমার 3x1, তাহলে 3 সেম হয়ে গেছে, যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা 1x1 মানে একটা রো একটা কলাম, মানে একখানায় বস্তু থাকবে, একখানায় যদি বস্তু থাকে তার মানে হচ্ছে এইটার সাথে গুণ হচ্ছে, তাহলে এইটা 0-এর সাথে গুণ হলে 0 প্লাস 2 এর সাথে গুণ হলে 4 প্লাস 4 এক্সের সাথে গুণ হলে 4x, এই রেজাল্টটা সমান 0। তাহলে এই রেজাল্টটা সমান কত হয়ে গেছে, 4 প্লাস 4x সমান 0, মানে 4x সমান -4, x ইজিকালস টু -1। আশা করি বোঝা গেছে, x ইজিকালস টু -1, x ইজিকালস টু -1 যদি পুট করে দিই তাহলে পুরো ম্যাট্রিক্সের গুণটা 0 হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই, আর লাইক করতে ভুলবে না।
কমেন্ট নিশ্চয়ই করবে যদি কোনো প্রবলেম হয়। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে। নেক্সট প্রবলেম বলে দিয়েছে আমাকে এই ম্যাট্রিক্সটার রেজাল্ট প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে ম্যাট্রিক্সটার রেজাল্ট যদি প্রমাণ করতে বলে দেয় তাহলে আমি কি করব, বাম পক্ষ নিয়ে নেবো, লেফট হ্যান্ড সাইড বলে লিখে নেবো। লেফট হ্যান্ড সাইড দেখো কি বলছে, লেফট হ্যান্ড সাইড বলে দিয়েছে আমাকে এই রেজাল্টটা 1a স্কোয়ার 1b স্কোয়ার 1c স্কোয়ার। তাহলে তোমরা যদি জানো এগুলো 1 সবগুলো, তাহলে তোমরা যদি জানো 100 রুলস, তাহলে 100 রুলস জানলে প্রবলেমটা তৎক্ষণাৎ হয়ে যাবে। তাহলে 100 রুলস বলছে আমার একটা রো বা একটা কলামকে 1 আনার চেষ্টা করব, তো 1 অলরেডি রয়েছে। নেক্সট কাজ হবে আমার যে একটাকে 1 রেখে বাকি দুটোকে 0 করা। তাহলে একটাকে 1 রেখে বাকি দুটোকে যদি 0 করি তাহলে কোন অপারেশন ইউজ করলে 0 হবে? তাহলে অপারেশন ইউজ করতে আমাকে দেখো এই এই যে রোটা দেখতে পাচ্ছি এই রোটা হচ্ছে R2, এই রোটা হচ্ছে আমার R3, তাহলে R2 আর এটা হচ্ছে আমার R1, তাহলে R2 ড্যাশ চেঞ্জ হলো R2 মাইনাস R1 অ্যান্ড R3 ড্যাশ চেঞ্জ হলো R3 মাইনাস R1। তাহলে R2কে চেঞ্জ করলাম, R1 যেরকম আছে সেরকম থেকে গেল, a স্কোয়ার, R2টা চেঞ্জ হলো R2 মাইনাস R1, দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস b মাইনাস a, দিস মাইনাস দিস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। R3 চেঞ্জ হলো R3 মাইনাস R1, তাহলে 1 মাইনাস 1 0, দিস মাইনাস দিস c মাইনাস a, দিস মাইনাস দিস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে নেক্সট লাইনে কি দেখতে পাচ্ছি দেখো তো, নেক্সট লাইনে দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে তোমার 1a স্কোয়ার, এই রেজাল্টটা হয়ে গেছে 0 b মাইনাস a, আর এটা হয়ে গেছে b মাইনাস a b প্লাস a, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ব্রেক করে দিয়েছি। 0 c মাইনাস a, এখানে হয়ে যাবে c মাইনাস a c প্লাস a। নেক্সট লাইনে কী করলাম, নেক্সট লাইনে আমি দেখো এখানে যদি জায়গা নেই আমি এখান থেকে করা শুরু করছি, এটা এখান থেকে করা শুরু করছি। এবার এইখানে দেখো এই রো থেকে সেকেন্ড রো থেকে বি মাইনাসে কমন চলে যাবে, বি মাইনাসে কমন চলে গেল। আবার থার্ড রো থেকে সি মাইনাসে কমন চলে গেল, তাহলে সি মাইনাসে কমন চলে গেল। তাহলে পড়ে কি থাকলো, পড়ে তাহলে একটু বড় করি, পড়ে থাকলো এই রেজাল্টটা কি থাকলো 1a স্কোয়ার 0 1 b প্লাস a 0 1 c প্লাস a। সরি, এটা ম্যাট্রিক্স হবে না, এটা ডিটারমিনেন্ট হবে। ম্যাট্রিক্সের রেজাল্ট তো এরকমভাবে বের করা যাবে না, এটা ডিটারমিনেন্ট হবে। আমি ম্যাট্রিক্স লিখে ফেলেছি, ঠিক আছে, ভুল করে, বই একটু ভুলভাল থাকবে, এটা ডিটারমিনেন্ট হবে। ডিটারমিনেন্টের সাইন কি হয়ে যায়, দু সাইডে দুটো, থার্ড ব্র্যাকেটটা হবে না, এই সাইনটা হবে না, শুধু ডিটারমিনেন্ট এটা। তাহলে নির্ণায়ক বের করছি, তাহলে বি মাইনাস এ সি মাইনাস এ, বাস এটাকে ব্রেক করে দেবো। ব্রেক করলে এই রোটার সাপেক্ষে ব্রেক যদি করি, এই রোটার সাপেক্ষে যদি ব্রেক করি, এই রোটার সাপেক্ষে যদি ব্রেক করি তাহলে কি হয়ে যাবে, এই রোটা 1-এর সাপেক্ষে ব্রেক করলাম, তাহলে 1 যে রো যে কলামে রয়েছে সেটা বাদ দিয়ে বাকি পুরোটা ডিটারমিনেন্ট। তাহলে বাকি পুরোটা ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেশন করতে জানি, সেটা কত হয়ে যাবে 1 বি প্লাস এ 1 সি প্লাস এ। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে বি মাইনাস এ সি মাইনাস এ, এটা ইন্টু এটা মাইনাস অফ এটা ইন্টু এটা, তাহলে করলে কত হয়ে যাবে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ। তাহলে এখানে এ ক্যান্সেল আউট হলো, তাহলে বি মাইনাস এ সি মাইনাস এ সি মাইনাস বি। যদি অ্যান্সার তো লেখা ছিল এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে সি মাইনাস এ রয়েছে, সি মাইনাস এ রয়েছে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল, বি মাইনাস সি হয়ে গেল। বোঝা গেল না কী করে করলাম? আমি বলছি এখান থেকে একটা মাইনাস কমন নিলে যেটা মাইনাস হয়েছে সেটা প্লাস হয়ে যাবে, যেটা প্লাস রয়েছে সেটা মাইনাস হয়ে গেল। এটা যেরকম ছিল সেরকম রেখে দিয়েছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা গেছে। প্রবলেমটা কপি করে নাও। পরের প্রবলেম দেখি কি বলছে। দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ডবল অর্ডার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডবল অর্ডার যদি ডিফারেন্সিয়েট করতেই হয় তাহলে কি করে করব, এই যে রুট রয়েছে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ
করে পাই, লাইফ অফ পাই। দেখেছো মুভিটা? আচ্ছা এখন দেখা দরকার নেই, পরীক্ষা পর দেখবে। উভয় পক্ষে হোল স্কোয়ার করে দিলে কত হবে? রুট আন্ডার এক্স প্লাস ওয়াই প্লাস রুট আন্ডার ওয়াই মাইনাস এক্স, বোথ সাইডে হোল স্কোয়ার করলাম, এই রেজাল্টটা হয়ে গেল সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি ইজিকাস টু সি স্কোয়ার। তাহলে এটা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, রুট তার হোল স্কোয়ার মানে রুটটা দূর হয়ে গেছে, প্লাস 2 ইন্টু রুট আন্ডার এই রেজাল্টটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিকাস টু সি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী রেজাল্টটা পাচ্ছি? 2y কে ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 2 রুট আন্ডার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রেজাল্ট পেয়ে গেছি সি স্কোয়ার মাইনাস 2y। আশা করি বোঝা গেছে। আবার উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে কত হয়ে যাবে? 4 রুট তার হোল স্কোয়ার করছি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস 2y। আচ্ছা এটা যদি না বুঝতে পারলে দেখো 2 রুট আন্ডার পুরোটার হোল স্কোয়ার, আর এখানেও একই রকমভাবে হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কী হবে? সি স্কোয়ার ছিল, এটা ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 4 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এই রেজাল্টটা হয়ে যাবে সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইন্টু 2y প্লাস 2y তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4y স্কোয়ার হয়ে গেছে। আশা করি বোঝা গেছে। এবার যদি ডিফারেন্সিয়েট করে বসি উইথ ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী রেজাল্টটা পাবো? 4 নিজের মতো থেকে যাবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, 2 আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ডিফারেন্স হবে 2x, এই রেজাল্টটা সি টু দি পাওয়ার 4-এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে, পুরো রেজাল্টটা হয়ে যাবে 0 মাইনাস এখানে 4c স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিএক্স বাই ডিওয়াই চেয়েছে, ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে। আচ্ছা এরপরে এখানে একটু ক্যালকুলেশনটা ইজি হতো, এখানে একটু তার হতে করে ফেললাম, এখানে একটু ক্যালকুলেশনটা ইজি হতো। দেখো কী করতে পারবো, এখানে প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট কোথায় হবে? এই রেজাল্টে ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে দেখো এখানে রয়েছে কত? 4x স্কোয়ার, যদি করি 4y স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইজিকাস টু সি টু দি পাওয়ার 4 মাইনাস 4c স্কোয়ার ওয়াই প্লাস 4y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ার ক্যান্সেল হয়ে গেছে। তাহলে পড়ে কি থাকলো? পড়ে থাকলো এই রেজাল্টটা, যদি এইদিকে নিয়ে নিই, কী পড়ে থাকলো? মাইনাস 4x স্কোয়ার ইজিকালস টু সি টু দি পাওয়ার 4 মাইনাস 4c স্কোয়ার ওয়াই। এবার এটাকে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে দেখো কত পাচ্ছি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে মাইনাস 4 ইন্টু 2 এক্স স্কোয়ার রেজাল্ট 2x ইজিকাস টু ধ্রুবকের ডেরিভেটিভ 0 মাইনাস 4c স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, তাহলে মাইনাস 8x ইজিকাস টু মাইনাস 4c স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা ক্যান্সেল করলে মাইনাস মাইনাস কেটে যাবে, 4 2 যা 8 হয়ে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের রেজাল্ট হয়ে যাবে 2x ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এগেন যদি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত পাবো? d2y ডিভাইডেড বাই dx2 রেজাল্টটা পেয়ে যাবো। আচ্ছা দেখো এক্সের সাথে কে মেলা দেখতে গেছে? ও মেলা দেখার ঘটনাটা জানো না তোমরা? 2/c স্কোয়ার আর এক্সের ডিফারেন্সিয়েশন 1, কারণ ধ্রুবক নিজের মতো থেকে যাবে, শুধু চলরাশির ডিফারেন্সিয়েশনটা হবে। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল d2y বাই dx এর রেজাল্টটা হয়ে গেল d2y বাই dx2 এর রেজাল্টটা হয়ে গেল কত? 2 ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে কপি করে ফেলো, পরের প্রবলেম দেখা যাক কী হচ্ছে।
আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলেছে। বলছে 1,4 বিন্দু থেকে এই বক্রের ওপর অঙ্কিত স্পর্শক দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, মানে কোনো একটা বিন্দু, এই বলেছে, এই দেখো কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে 1,4, সেই বিন্দু থেকে ধরো অধিবৃত্ত ধরো এরকম দেখতে রয়েছে, তাহলে অঙ্কিত স্পর্শক ধরো এরকম যদি হয়ে থাকে, তাহলে অঙ্কিত স্পর্শক যেটা এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে, স্পর্শকের মধ্যে কোণটা যদি থিটা হয়ে থাকে, তাহলে থিটা রেজাল্টটা বের করছে। তাহলে আমি ধরি এই অধিবৃত্তের ওপর, এটা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের ওপর একটি বিন্দু কি হবে, এটি স্কোয়ার কমা 280, তাহলে এইখানে 4 রয়েছে, তাহলে টি স্কোয়ার কমা 2t হয়ে যাবে, একটা বিন্দু টি স্কোয়ার কমা 2t হয়ে যাবে। তাহলে টি স্কোয়ার কমা যদি 2t হয়ে থাকে, তাহলে এই অধিবৃত্তে 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4x, এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েট করলে 2y dy বাই dx ইজ ইকুয়ালস টু 4, 2 ক্যান্সেল হলে এখানে 2 পড়ে থাকবে, তাহলে dy বাই dx এর রেজাল্ট হয়ে যাবে 2/y। তাহলে dy বাই dx কোন বিন্দুতে, বিন্দুটা হচ্ছে টি স্কোয়ার কমা 2t, তাহলে বিন্দুটা যদি বসিয়ে দিই 2 ডিভাইডেড বাই ওয়াইয়ের ভ্যালু তো 2t, তাহলে 2t, তাহলে 2 কেটে যাবে, তাহলে 1/t। আবার দেখো এই বিন্দুটা দুটি বিন্দুর মধ্যে, একটা সরলরেখার ওপর যদি দুটো বিন্দু জানা থাকে, দেখো একটা বিন্দু হচ্ছে 1,4, দেখো এই বিন্দুতে আমি বের করলাম নতিটা, আর তাহলে এটা স্পর্শক, তো এটা স্পর্শক যদি হয়, স্পর্শক একটা সরলরেখা যেটা দুটি বিন্দু দিয়ে পাস করেছে, দুটি বিন্দু দিয়ে পাস করলে একটা সরলরেখার আমি নতি বের করতে পারি। কিভাবে? নতি m সমান y2 মাইনাস y1, তাহলে 2t মাইনাস 4 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 টি স্কোয়ার মাইনাস 1, তাহলে এই যে নতি আর এই নতি একদমই সেম, কারণ এটা হচ্ছে ওই স্পর্শকেরই নতি। তাহলে শর্তানুসারে কি বলতে পারবো, শর্তানুসারে এই যে 1/t ইজ ইকুয়ালস টু 2t মাইনাস 4 ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার এটা ক্রস মাল্টিপ্লাই করলে দেখো করতে হবে, টি স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2t স্কোয়ার মাইনাস 4t। এবার এটা যদি লেফট সাইডে নিয়ে আসি, তাহলে কত পেয়ে যাব, টি স্কোয়ার অ্যাকচুয়ালি এগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, 2t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার পড়ে থাকবে মাইনাস 4t প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটাকে হোল স্কোয়ার করতে গেলে টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু টি ইন্টু 2 প্লাস এইটাকে যদি 2 হতে হবে, তাহলে এটা 2 হোল স্কোয়ার মানে এটাকে 4 হতে হবে। এবার এটাকে যদি 4 হতে হয়, তাহলে এদিকে একটা 3 অ্যাড করতে হবে, তবে তো 1 + 3 4 হবে, আর 4 মানে 2 এর হোল স্কোয়ার, তাহলে পরের লাইনে আমি বলতে পারবো টি মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3, তাহলে টি মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 যদি হয়, টি মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে টি মাইনাস 2 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস √3। আচ্ছা, 2কে ওইদিকে নিয়ে চলে গেলে কত হয়ে যাবে, 2কে ওইদিকে নিয়ে চলে গেলে 2 প্লাস মাইনাস √3, তাহলে টি এর দুটো ভ্যালু পেলাম, টি এর একটা ভ্যালু পেলাম 2 প্লাস √3, আর একটা পেলাম টি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস √3। আচ্ছা, এরপর কি করব, এরপর এই টি বিন্দুটা এখানে এসে পুট করব। এখানে যদি পুট করি, তাহলে বিন্দুটা কি পাবো, দেখো একটা বিন্দু পাবো কি আছে, টি স্কোয়ার কমা 2t, যখন টি ইজ ইকুয়ালস টু এইটা, তখন যদি পুট করি, টি স্কোয়ার পুট করলে কত রেজাল্ট পেয়ে যাবো, 3 আর 2 এই 4 আর 3। আচ্ছা, যখন টি ইজ ইকুয়ালস টু 2 প্লাস √3, তখন এই রেজাল্টটা পেয়ে যাবো, হোল স্কোয়ার করছি, টি হোল স্কোয়ার মানে 4 আর 3 7, 7 প্লাস 2√3 কমা, আর এটা 2 মাল্টিপ্লাই করলে 4 প্লাস 2√3, আর একটা বিন্দু পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে টি স্কোয়ার কমা 2t। দেখো এখানে যদি টি ইজ ইকুয়ালস টু 2 মাইনাস √3 পুট করি, তাহলে এটা পেয়ে যাবো 4 আর 3 7, 7 মাইনাস 4√3 হবে, এটা 2 2 যা 4 হবে, 4√3, এটাও 4√3 হবে, 4√3। অঙ্কটা একটু বড়, অঙ্কটা অনেকটাই বড়, হ্যাঁ
সত্যিই অনেকটা বড়, এতটা বড় অঙ্ক দেওয়া উচিত না। 4√3 2 মার্কসের। আচ্ছা, কমা এটা যদি এখানে বসাই তাহলে 4 মাইনাস 4√3, তাহলে দুটো বিন্দু পেয়ে গেলাম। এই দুটো বিন্দু থেকে এই দেখো, একটা বিন্দু হচ্ছে এইটা, একটা বিন্দু হচ্ছে ধরে নিই একটা 7 প্লাস 4√3 কমা 4 প্লাস 2√3, আর একটা বিন্দু হচ্ছে 7 মাইনাস 4√3 কমা 4 মাইনাস 4√3। ওকে, আচ্ছা এটা একটু কপি করে নাও, যেহেতু জায়গা নেই আমাকে একটু পরিষ্কার করতে হবে বোর্ডটা। তাহলে আচ্ছা দেখো কি বললাম, বললাম যে আমি দুটো বিন্দু পেয়ে গেছি। তাহলে এই দুটো বিন্দু থেকে আমি বের করতে পারবো। আমি বললাম একটা সরলরেখার উপর যদি দুটো বিন্দু জানা থাকে x1, y1, আর একটা বিন্দু রয়েছে x2, y2, তাহলে এই সরলরেখার নতি m সমান বের করতে পারি y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এখান থেকে এটা যদি m1 নতি হয়ে যায়, নতি কত হয়ে যাবে, দিস মাইনাস অফ দিস, তাহলে দিস মাইনাস দিস করলে y2 মাইনাস y1, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 4√3 ডিভাইডেড বাই এটা মাইনাস এটা করলে দিস মাইনাস দিস করলে 6 মাইনাস 4√3, এই রেজাল্টটা পড়ে থাকবে। আর এখান থেকে m2 যদি হয়ে যায় এটা, তাহলে m2 রেজাল্ট কত পড়ে থাকবে, দিস মাইনাস দিস করলে y2 মাইনাস y1 করলে 2√3 পড়ে থাকবে ডিভাইডেড বাই দিস মাইনাস দিস করলে 6 প্লাস 4√3 পড়ে থাকবে। তাহলে এই থিটা অনুযায়ী ট্যান থিটার ফর্মুলা আমরা জানি, ম্যাগনিটিউড অফ m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m2 ইন্টু m1। তাহলে এই রেজাল্টগুলো যদি বসিয়ে দিই তাহলে দেখো কত পাচ্ছি। m2 রেজাল্ট হচ্ছে 2√3 ডিভাইডেড, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে, এই রেজাল্টটা ক্যালকুলেশন করলে 2 ক্যান্সেল আউট হলে √3 ডিভাইডেড বাই 2 ক্যান্সেল করেছি 3 প্লাস 2√3, আর এই রেজাল্টটা ক্যালকুলেশন করলে এখানে হয়ে যাবে মাইনাস 2√4 থাকবে না এটা, হ্যাঁ 4 থাকবে, সরি এটা তো 4 থাকবে, এটা মাইনাস এটা করলে এটা 4 হতো, এটা না এটা 2 হতো, সরি অ্যাকচুয়ালি এটা 2 হতো। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত, 2, এখানে হয়ে যাচ্ছে 2 ক্যান্সেল হলে এখানে ঠিক আছে, এটা √3 ডিভাইডেড বাই এটা 3 মাইনাস 2√3 পড়ে থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার m2, এটা হয়ে যাচ্ছে m2, এটা হয়ে যাচ্ছে m1। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে m2 3 প্লাস 2√3 মাইনাস √3 আছে, মাইনাস √3, আচ্ছা এটা শুধু হবে √3 হবে, ডিভাইডেড বাই 3 মাইনাস 2√3 হোল ডিভাইডেড বাই 1 প্লাস √3 ডিভাইডেড বাই 3 প্লাস 2√3 ইন্টু √3 মাইনাস √3 ডিভাইডেড বাই মাইনাস আছে মাইনাস √3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2√3। তাহলে এই ক্যালকুলেশনটা আমি একবারে করে দিচ্ছি, দুটো লসাগু সেম হবে, লসাগু সেম হলে যেহেতু জায়গা নেই এই রেজাল্ট আমি এখানে ক্যালকুলেশন করছি, লসাগু দুটো সেম হবে, আমি ক্যালকুলেশন করছি √3 কমন নিয়ে নেবো, এখানে √3 কমন নিয়ে নিলে এটা মাইনাস অফ এটা মানে 3, আচ্ছা এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে দিস 3 মাইনাস 2√3 প্লাস 3 প্লাস 2√3, তাই তো হিসাব বলছে, একদমই তাই, মাইনাস মাইনাস যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে এই রেজাল্টটা কেটে যাবে। আচ্ছা হরে কি পড়ে থাকবে, হরে পড়ে থাকবে দিস ইন্টু দিস করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 3 3 যা 9 মাইনাস 4 3 যা 12 মাইনাস 3, তাহলে করলে কত হচ্ছে দেখি, এখানে পেয়ে যাচ্ছি √3 আর এখানে 3 3 6, আর এখানে রেজাল্টটা পেয়ে যাচ্ছি 12 মাইনাস 3 15 মাইনাস 6 মাইনাস 6, তাহলে ক্যালকুলেশন করলে 6 ক্যান্সেল আউট হলে মড ম্যাগনিটিউড হলে √3 হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা কি পেয়ে গেলাম, ট্যান থিটা পেয়ে গেলাম √3, ট্যান কততে √3 হয়ে যায়, ট্যান পাই বাই ট্যান 60তে √3, তাহলে থিটার ভ্যালু হয়ে যাবে আমার কত, পাই বাই 6। নোংরা প্রবলেম ছিল, জাস্ট নোংরা, এটা বলা যাবে না 2 মার্কসের প্রবলেম হয় এটা। ঠিক আছে, কপি করে নাও, ভিডিও লাইক শেয়ার করতে ভুলবে না ভালো যদি লেগে থাকে। পরের প্রবলেম দেখি। আচ্ছা দেখো পরের প্রবলেমটা কিভাবে করব। পরের প্রবলেমটা সোজা, কঠিন নয়, বাট একটু না করলে কঠিন। দেখো প্রবলেমটাকে কি রয়েছে, প্রবলেমটাকে যেহেতু সাইন রয়েছে, এটা সাইন
ত্রিকোণমিতি আর অ্যালজেব্রিক একসাথে রয়েছে, এই ক্ষেত্রে আমি চরম অবধি করতে পারবো না, তাহলে রেজাল্টটা আমার কঠিন হয়ে যাবে। তাহলে তার থেকে সোজা হয়ে যাবে কীভাবে, এই ক্যালকুলেশনটাকে আমি জোর জবরদস্তি হোল স্কোয়ার করবো। জোর জবরদস্তি হোল স্কোয়ার মানে হচ্ছে ধরো এ প্লাস বি বা এ মাইনাস বি যাই বলি না কেন তার হোল স্কোয়ার, এ প্লাস বি বা মাইনাস বি যাই বলি না কেন, তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, 2ab প্লাস বি স্কোয়ার। আমি এই আকারটাকে এই আকারে আনতে যাচ্ছি। তাহলে এই রেজাল্টটা দেখো, এটা তো এটা রয়েছে, তাহলে এখানে আমি এক্স স্কোয়ার করে দিলাম, মানে এ স্কোয়ার করে দিয়েছি। তাহলে পরের লাইনে আমি 2ab, মানে আমি এই ফর্মে আনতে যাচ্ছি। 2ab যদি করতে হয় তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে, মাইনাস নিলাম, 2 নিলাম, এ নিলাম, বি দেখো এইটার সঙ্গে এটা সমান করতে হবে। বি কত নিলে এটার সঙ্গে সমান হবে, নিশ্চয়ই 1/2 নিলে 2 কেটে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বি 1/2 নিয়েছে মানে 1/2 তার হোল স্কোয়ার করতে হবে। এবার 1/2 হোল স্কোয়ার তো নেই এখানে, তাহলে মাইনাস 1/2 তার হোল স্কোয়ার করতে হবে। আর বাকিগুলো যেরকম রয়েছে সেরকম রেখে দিলাম। নেক্সট লাইনে কি করব, দেখো এইখান থেকে এই পর্যন্ত আমি এই ব্যাপারটাকে কি লিখতে পারি, এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার, যেটা আমি করতে চেয়েছি, হয়ে গেছে। তাহলে বাকি রয়েছে 1/4 প্লাস 1 প্লাস সাইন এক্স। এবার 1 - 1/4 ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3/4। তাহলে এই রেজাল্টটা লিখতে পারবো 1 - 1/2 সেটার হোল স্কোয়ার প্লাস 3/4 প্লাস সাইন এক্স। লক্ষণীয় বিষয় কি, লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা জানি সাইন যে কোনো কোণের ভ্যালু -1 থেকে 1 মধ্যে হয়। তাহলে কি হবে, সর্বনিম্ন মান -1, তাহলে সাইনের সর্বনিম্ন মান -1, ওর থেকে ছোট হতে পারে না। আর এটা সর্বনিম্ন মান তো কিছু নেই, 3/4ই হবে। আর এটা সর্বনিম্ন মান 0, বোঝা গেল। তাহলে আমি যদি বোথ সাইডে দেখো অ্যাড করতে থাকি, তাহলে -1 এটা প্লাস 3/4 করলাম, তাহলে লেস দেন ইজ ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 3/4 লেস দেন 1 প্লাস 3/4। তো এটা না করলেও হবে, এটা 1 -1 প্লাস 3/4 যদি করি তাহলে -1/4 হয়ে যাবে। তাহলে -1/4 লেস দেন ইজ ইকুয়ালস টু 3/4 প্লাস সাইন এক্স, 3/4 প্লাস সাইন এক্স লেস দেন ইজ ইকুয়ালস টু সর্বোচ্চটা দরকার নেই। এবার এই মানটা আমার সবসময় কী হবে, সর্বনিম্ন মানই হবে 0। তুমি কেন, কারণ হোল স্কোয়ার রয়েছে, এটা মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখো এই যা ঋণাত্মক ঘটাবে এইটাই ঘটাবে, তাহলে এইটা ঘটিয়ে দিয়েছে, এর থেকে ছোট হতে পারে না। তাহলে আমি বলতে পারি যে -1/4 থেকে এইটা বড় হবে, এই x - 1/2 তার হোল স্কোয়ার প্লাস 3/4 প্লাস সাইন এক্স। এই রেজাল্টটা অন্তত বড় হবে, কারণ এটা তো সর্বনিম্ন মান 0 থেকে ছোট হতে পারে না। আর এই সর্বনিম্ন মান -1/4, তাহলে পুরোটা সর্বনিম্ন মান -1/4, পুরোটা সর্বনিম্ন মান -1/4, মানে কথা হচ্ছে x² - x প্লাস 1 প্লাস সাইন এক্স এর সর্বনিম্ন মান -4, সর্বনিম্ন মান -1/4। কারণ এই রেজাল্টটাই কোথা থেকে পেয়েছি, এখান থেকে। তাহলে এর সর্বনিম্ন মান -4। সর্বনিম্ন মান কত হবে, সর্বনিম্ন মান হবে -1/4। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, দেখো পরের প্রবলেমের দিকে আগাই। আচ্ছা দেখো পরের কোশ্চেন কি দিয়েছে, একটু ভিডিওটা একটু বড় হবে কারণ এতগুলো প্রবলেম রয়েছে, তো অত সহজে হবে না। আচ্ছা তাহলে নেক্সট প্রবলেম যেটা বলে দিয়েছে, এত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত সেটা চেয়েছে। তাহলে y² = x, এই ছবিটা কীরকম দেখতে হয়ে যায়, এই ছবিটা দেখতে হয়ে যায় আমার এই ধরনের, এক্সের পাওয়ার 1 মানে এক্সের দিকে মুখ করে থাকবে এই অধিবৃত্ত, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে আমার মূলবিন্দু। আর এই এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সরলরেখা হবে, y² = mod x, মানে একবার এক্স হবে যদি x > 0 হয়, একবার নেগেটিভ এক্স হবে যদি এক্সের ভ্যালু 0 থেকে ছোট হয়। তাহলে একবার পাচ্ছি y এর ভ্যালু ধনাত্মক x, একবার y এর ভ্যালু পাচ্ছি -x, তাই তো। তাহলে কখন দেখো দুটো রেজাল্টে আমি যদি ছবিটা ড্র করি,
তাহলে ওয়াই ইজ ইকাস টু এম এক্স সরলরেখা সমীকরণ জানো, ওয়াই ইজ ইকাস টু এম এক্স, ওয়াই ইজ ইকাস টু এম এক্স যদি হচ্ছে, আচ্ছা ওয়াই দুটো মান পাচ্ছি, ওয়াই ইজ ইকাস টু এম এক্স যদি হচ্ছে তখন কখন হচ্ছে, ওয়াই ইজ ইকাস টু এম এক্স যখন জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় মানে জিরোর থেকে ছোটোতে কিছু দিচ্ছি না, জিরোর থেকে বড় হলে এই সমীকরণটা পাচ্ছি। আর ওয়াই ইজ ইকাস টু মাইনাস, মাইনাস মানে এইদিকে যাবে যখন জিরোর থেকে ছোটো, যখন জিরোর থেকে ছোটো, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল এক্স, এটা ওয়াই ইজ ইকাস টু এক্স, এটা ওয়াই ইজ ইকাস টু মাইনাস এক্স, এটা ঋণাত্মক এক্স অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ। এবার দুটো ছবিকে যদি মার্জ করে দিই, দুটো ছবিকে যদি মার্জ করে দিই দেখো কি দেখতে পাবো, এটা হচ্ছে এই সমীকরণটা যেখানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই ইজ ইকাস টু এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকাস টু মাইনাস এক্স, আর এটা হয়ে যাচ্ছে এক্স ড্যাশ, এটা হয়ে যাচ্ছে ওয়াই ড্যাশ। আর এই ছবিটা হচ্ছে কীরকম, এই ছবিটা হচ্ছে এই ধরনের দেখতে। তাহলে কি বলেছে, এই সীমাবদ্ধ অঞ্চলটা, তাহলে সীমাবদ্ধ অঞ্চলটা যদি বের করতে হয় তাহলে কি করে বের করব, এই ছেদবিন্দু বের করতে হবে, ছেদবিন্দু বের করে এই এর সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকাস টু এক্স, এই দুটো সমাধান করতে হবে। তাহলে সমাধান যদি করি এক্স এক্স সমান হলে ওয়াই স্কোয়ার সমান ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার একটা ওয়াই ক্যান্সেল আউট করলে তাহলে ওয়াই ইজ ইকাস টু কত হয়ে যাবে, ওয়ান, ওয়াই ইজ ইকাস টু ওয়ান যদি হয় যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, ওয়াই ইজ ইকাস টু যে কোনো একটা সমীকরণ হয় এটা নিলে এটা, তাহলে এক্স ইজ ইকাস টু কত পেয়ে যাবো, ওয়ান, তাহলে বিন্দুটা হয়ে যাবে কত, ওয়ান কমা ওয়ান, এই বিন্দুটা ওয়ান যদি লম্ব টেনে ফেলি তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার, এই রেজাল্টটা হয়ে যাবে ওয়ান কমা জিরো। তাহলে লিমিটটা কোথা থেকে কোথায় যাবে, জিরো টু ওয়ান। তাহলে এরিয়ার ক্ষেত্রফলটা কী করে বের করব, ক্ষেত্রফলটা বের করব, আচ্ছা ক্ষেত্রফলটার নাম দিয়ে দিই, ও চাপের ওপর এ বি ও, তাহলে ও বি, ও বি ও এ, সরি ও এ বি ও এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কী করে বের করছি দেখো তো, আচ্ছা ইন্টিগ্রেশন, প্রথমে দেখো, প্রথমে ওয়াই ওয়ান, এটা ওয়াই টু, আচ্ছা তিনটে স্টেপের মধ্যে দেখতে হয় কোন ফর্মুলাটা হবে, ওয়াই ডিএক্স না এক্স ডিওয়াই, বদ্ধ অঞ্চলটা যে অঞ্চল যে এক্স অক্ষের ওপর রয়েছে, এক্স অক্ষের ওপর রয়েছে, তাহলে হয়ে যাবে কত ওয়াই ডিএক্স, তাহলে এটা হয়ে গেছে ওয়াই ওয়ান জিরো টু ওয়ান, লিমিট জিরো টু ওয়ান গেছে, মাইনাস সেকেন্ড জিরো টু ওয়ান ওয়াই টু ডিএক্স, ওয়াই টু সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু করলাম কেন, ওয়াই ওয়ানটা হচ্ছে পুরো অঞ্চলটা, মাইনাস ওয়াই টু যদি করি তাহলে হোয়াইট কালার যে রেজাল্টটা বদ্ধ অঞ্চল রয়েছে সেটা বাদ চলে যাবে, তাহলে এই অঞ্চলটাই আসবে, তাহলে পুট করলে দেখো জিরো টু ওয়ান ওয়াই ওয়ানের রেজাল্ট, ওয়াই ওয়ান যেখানে গিয়ে ধাক্কা মারছে, ওয়াই ওয়ান যেখানে গিয়ে ধাক্কা মারছে সেখান থেকে ওয়াই রেজাল্ট নেবো, তাহলে এটা হয়ে যাবে আমার রুট এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান, এই রেজাল্টটা হয়ে গেছে ওয়াই টু যেখানে গিয়ে ধাক্কা মারছে সে কোথায় গিয়ে ধাক্কা মারছে সরলরেখাতে, ওয়াই ইজ ইকাস টু এক্স ডিএক্স, তাহলে ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই থ্রি বাই টু জিরো টু ওয়ান মাইনাস এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু জিরো টু ওয়ান, এটা হয়ে গেল থ্রি বাই টু, ওয়ান ডিভাইডেড বাই থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু, লিমিটটা পুট করলাম, আপার লিমিট পুট করলাম, এই রেজাল্ট আসলো, লোয়ার লিমিট পুট করার দরকার নেই। আচ্ছা এটা হয়ে গেল টু বাই থ্রি মাইনাস ওয়ান বাই টু, তাহলে লসাগু হয়ে গেল ছয়, চার মাইনাস তিন মানে হচ্ছে একের ছয় বর্গ একক, পেয়ে গেলাম একের ছয় বর্গ একক, অঙ্কটা কপি করে ফেলো। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, নেক্সট প্রবলেম বলেছে এফ এক্স ইজিকাস টু বলে দিয়েছে, এবার বলেছে এফ এক্সের রেজাল্ট এটা বলে দিয়েছে পি এর কোন মানের জন্য অপেক্ষকটি সন্তত হবে, সন্তত যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে কি প্রমাণ করতে হয় জানো তোমরা, প্রমাণ করতে হয় বাম পক্ষের লিমিট সমান ডান পক্ষের লিমিট সমান ওই বিন্দুতে লিমিটের সঙ্গে সমান যাতে হয়, তাহলে বাম পক্ষ লিমিট আর ডান পক্ষ লিমিট যে কোনো একটা বের করতে পারি, তাহলে ডান পক্ষের লিমিট বের করি, ডান পক্ষের লিমিট কত হবে, লিমিট লিমিট এক্স টেন্স টু মাইনাস ওয়ান রাইট হ্যান্ড লিমিট, তার জন্য প্লাস এফ এক্স, এটা হচ্ছে ডেফিনেশন, তাহলে পরের লাইনে লিমিট
এক্স টেন্স টু -1 প্লাস কেন লিখলাম? কারণ রাইট হ্যান্ড মানে -1 থেকে এক্সের ভ্যালু -1 থেকে একটু বড় হয়ে যাওয়া মানে -1 হবে না, সেটা বাদ দিয়ে যা রয়েছে বড় হলে বা ছোটো হলে এইটা রেজাল্ট হবে। তাহলে এর মান হয়ে যাবে এইটা। তাহলে এর মান হয়ে গেছে এক্স স্কোয়ার -2x প্লাস পি ডিভাইডেড বাই এক্স প্লাস 1। বোঝা গেছে? এবার লক্ষ্য করো এখানে রেজাল্টটা এই রেজাল্টটা এমনভাবে যাতে ক্যালকুলেশন করতে পারি, তাহলে দেখো এটাকে এটা দিয়ে ডিভাইডেড করি, এটাকে এটা দিয়ে ডিভাইডেড করলে কি রেজাল্টটা পাওয়া যাবে? রেজাল্টটা পাওয়া যাবে এই যে এক্স স্কোয়ার -2xকে যদি ডিভাইডেড করে দিই, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড করলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, মাইনাস করলে এই রেজাল্টটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে -3x। এবার এখানে 3x করতে গেলে আমাকে কি করতে হবে? -3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, -3x -3 মাইনাস প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হলো, তাহলে +3 হয়ে গেল। তাহলে রেজাল্টটা কত হচ্ছে? এটা ইন্টু এটা +3। তাহলে এই রেজাল্টটা আমি লিখে দেবো লিমিট, আচ্ছা অনেকে এলটি দিয়ে লেখা, আমি এলটি দিয়ে লিখে অবস্থ LIM x টেন্স টু -1। এই রেজাল্টটা আমি লিখতে পারবো x -3 ইন্টু x প্লাস 1 প্লাস 3 প্লাস p ডিভাইডেড বাই এক্স প্লাস 1। তাহলে নেক্সট লাইনে এটা বা এটা করতে পারি, এটা বা এটা করলে লিমিট, আচ্ছা বারবার এলটি দিয়ে, অনেকে এলটি দিয়ে লেখে, তো আমি এলটি দিয়ে লিখে অভ্যস্ত, তাই এটা বারবার লিখে ফেলছি। তাহলে এটা বা এটা করলে হয়ে যাবে x-1 আর x+1 ডিভাইডেড বাই x+1 প্লাস p+3 ডিভাইডেড বাই x+1। তাহলে এই রেজাল্টে যদি ক্যালকুলেশন করি, লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিই, এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, পার লাইনে লিমিট x টেন্স টু -1, এই রেজাল্টটা হয়ে যাবে কত? সরি x-3 ছিল, x-3 আর এই রেজাল্টটা হয়ে যাবে লিমিট LIM লিমিট x টেন্স টু -1 p+3 ডিভাইডেড বাই x-1। এই রেজাল্টটা পুরো থাকবে, তাই তো? এবার লক্ষ্য করো এই যে রেজাল্টটা দেখছি, এটা ডান পক্ষের লিমিট, বাম পক্ষের লিমিট বের করলেও এই রেজাল্টটাই আসবে। তাহলে বাম পক্ষের লিমিট, ডান পক্ষের লিমিট আর ওই পয়েন্টের লিমিটের সঙ্গে সমান হওয়ার কথা। যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যাবে f x = -1। x = -1 জন্য f এর রেজাল্ট পেয়ে গেছি কত? -4। আর রাইট হ্যান্ড লিমিটের রেজাল্টটা যদি আমি পুট করে দিই, এই রেজাল্টটা যদি পুট করে দিই, তাহলে দেখো কত পাচ্ছি? লিমিটকে অনেকে এলটি দিয়ে লেখে, কোনো অসুবিধা নেই তাতেও। x-3 প্লাস লিমিট x টেন্স টু -1, এই রেজাল্টটা পেয়েছি p+3 ডিভাইডেড বাই x+1 ইজিক্যালস টু, এই রেজাল্টটা রাইট হ্যান্ড লিমিটের রেজাল্ট হচ্ছে -4। এবার এইখানে এই লিমিটটা যদি বসিয়ে দিই, তাহলে -1 -3 পেয়ে যাচ্ছি, আর এটা পেয়ে যাচ্ছি লিমিট x টেন্স টু -1 p+3 ডিভাইডেড বাই x+1 ইজিক্যালস টু -4। সোজা কথা, -4 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরের লাইনে পড়ে থাকলো লিমিট LIM, লিমিট দিয়ে লিখলাম তোমাদের সুবিধার্থে p+3 ডিভাইডেড বাই x+1 ইজিক্যালস টু 0। তাহলে লিমিটের এই রেজাল্টটাকে যদি 0 হতে হয়, তাহলে সোজা কথা p+3 মান আমাকে 0 হতে হবে, আদারওয়াইজ কোনো অপশান নেই। তাহলে p-3 রেজাল্ট যদি 0 হতে হয়, তাহলে p সমান আমার -3, p সমান -3 হলে এর x = 1 বিন্দুতে সন্তত হবে। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম দেখি। আচ্ছা নেক্সট প্রবলেম দেখো কি বলে দিয়েছে, একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে। তাহলে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন করব কিভাবে? কিছু না, খুব সহজ ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন করা। সাইন এক্স, এটা আমি -x করলাম প্লাস এক্স করলাম, কেন করলাম দেখো তো, এখানে x মাইনাস সাইন রয়েছে, আমি সাইন -x করলাম, মাইনাস কমন নিলে ওপর নিচে কাটতে পারবো, আর এখানে x cos x রয়ে গেছে। তাহলে ডিভাইডেড বাই আমার রয়েছে x ইন্টু x মাইনাস cos x dx। তাহলে নেক্সট লাইনে কি করলাম? নেক্সট লাইনে করলাম এইটা ডিভাইডেড বাই এটা, আর এটা ডিভাইডেড বাই এটা, এই জিনিসটা ডিভাইডেড বাই এটা, এই জিনিসটা ডিভাইডেড বাই এটা করলাম। তাহলে সাইন এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস কস এক্স ডিএক্স প্লাস
ইন্টিগ্রেশন এক্স মাইনাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস কস এক্স ডিএক্স। এই কস এক্স না সাইন এক্স ছিল, সরি সাইন এক্স ছিল, সাইন এক্স, এটা ছিল আমার সাইন এক্স। আচ্ছা, তাহলে আমি পরের লাইনে কী করতে পারি, এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এটা এক্স পড়ে থাকবে এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, প্লাস এখানে যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পরের লাইনে পড়ে থাকবে মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, প্লাস এটা পড়ে থাকবে ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে এটা আমরা জানতাম ইন্টিগ্রেশন নিচের ফাংশনের ডেরিভেটিভ যদি ওপরে প্রেজেন্ট থাকে তাহলে অ্যান্সারটা হয়ে যায় লগ মড নিচের ফাংশনটা। এটা ইন্টিগ্রেশন একটা ফর্মুলা ছিল, তাহলে নিচের ফাংশনের ডেরিভেটিভের রেজাল্ট ওপরে প্রেজেন্ট রয়েছে তাহলে লগ মড এক্স হয়ে যাবে, প্লাস নিচের ফাংশনের ডেরিভেটিভ ওপরে কীভাবে, সাইন এক্সের ডেরিভেটিভ 1 আর এই এক্সের ডেরিভেটিভ 1 আর সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তাহলে হয়ে যাবে লগ মড এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। তাহলে লগ এম মাইনাস লগ এন এই রেজাল্টটা যদি লিখতে চাই তাহলে কত হয়ে যাবে, লগ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কেন হবে, কারণ মাইনাস হয়ে যাবে, লগ এম মাইনাস লগ এন প্লাস সি ইজ ইকালস টু আইসি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, পরের প্রবলেম দেখা যাক কি বলছে। দেখো পরের কোশ্চেন কি বলে দিয়েছে, পরের কোশ্চেন বলে দিয়েছে এই সরলরেখাটি এই বক্রকে ছেদ করেছে, যদি ছেদ করে তাহলে প্রথমে সরলরেখার সাধারণ স্থানাঙ্কটা বের করে নিই। সরলরেখার সাধারণ স্থানাঙ্ক কীভাবে বের করবো, ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকালস টু জেড প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু ল্যামডা, ধরি ল্যামডা বুঝতে পারছো না, তাহলে ল্যামডা, তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু ল্যামডা, ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকালস টু ল্যামডা, আর জেড প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকালস টু ল্যামডা, তাহলে এক্স ইজ ইকালস টু 2 ল্যামডা প্লাস 1, ওয়াই ইজ ইকালস টু 3 ল্যামডা মাইনাস 1, আর জেড ইজ ইকালস টু 2 ল্যামডা মাইনাস 2। তাহলে সরলরেখার ওপর একটি সাধারণ স্থানাঙ্ক কত হয়ে যাবে, সাধারণ স্থানাঙ্ক হয়ে যাবে 2 ল্যামডা প্লাস 1, 3 ল্যামডা মাইনাস 1, 2 ল্যামডা মাইনাস 2। তাহলে এইটা যদি এখানে পুট করি তাহলে জেড সমান 0, তাহলে শর্তানুসারে জেড সমান 0 হবে, বোঝা গেছে। তাহলে কি লিখতে পারবো, শর্তানুসারে জেড সমান 0, তাহলে জেড সমান যদি 0 হয় তাহলে 2 ল্যামডা মাইনাস 2 সমান 0, তাহলে ল্যামডা ইজ ইকালস টু 2, তাহলে ল্যামডা ইজ ইকালস টু কত পেয়ে যাচ্ছি, ল্যামডা ইজ ইকালস টু 1 পেয়ে যাচ্ছি। এবার ল্যামডার ভ্যালু যদি এখানে বসিয়ে নিই তাহলে ল্যামডা ইজ ইকালস টু 1 হলে এটা কত হয়ে যাবে দেখো তো, 2 ইন্টু 1 প্লাস 1, 3 ইন্টু 1 মাইনাস 1, 2 ইন্টু 1 মাইনাস 2। তাহলে বিন্দুটা হয়ে যাবে আমার 2 একে 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 0। আশা করি বোঝা গেছে। এবার এই বিন্দুটা এখানে পুট করলেই সি এর মান পেয়ে যাব, কারণ বিন্দুটা তো এই বক্রকেও স্বতঃসিদ্ধ করবে। আবার 3,2,0 বিন্দুটি এক্স ওয়াই ইজ ইকালস টু সি স্কোয়ার, জেড ইজ ইকালস টু 0 বক্রে বসিয়ে পাই। তাহলে যদি বসিয়ে দিই তাহলে এক্সের ভ্যালু 3, ওয়াইয়ের ভ্যালু 2 ইজ ইকালস টু সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 6। এটাই ছিল আমার অ্যান্সার, সি স্কোয়ারের ভ্যালু 6 হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে 0 রেজাল্ট, কিন্তু এটা 0, সি স্কোয়ার ইজ ইকালস টু 6, সি স্কোয়ার ইজ ইকালস টু 6, এটাই কোশ্চেন করেছিল। তাহলে পরের কোশ্চেন দেখি কি বলেছে।
দেখো পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেন খুবই সোজা, কিছু না, মূলবিন্দু থেকে সমতলটির দূরত্ব বলে দিয়েছে 1 একক, যেটা কিনা এই সমতলের সমান্তরাল। তাহলে এক্স মাইনাস 2y প্লাস 2z ইজিকাস টু 5 সমতলের সমান্তরাল সমান্তরাল সমতলগুলি হলো, সেটা কি হয়ে যাবে, সমতল সমান্তরাল সমীকরণগুলো হয়ে যাবে এক্স এবিসিগুলো সেম থাকবে, এক্স মাইনাস 2y প্লাস 2z প্লাস ডিটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে এই সমতলটা পেয়ে গেলাম, ধরো এই সমতলটা। এবার একটা বিন্দু যেটা মূল বিন্দু 0,0, সেটা থেকে দূরত্ব, এই সমতলটার উপর দূরত্ব যদি আমার ডি হয়ে থাকে তাহলে এটা একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমি বলে দিই। মূল বিন্দু থেকে কোনো সমতলের ওপর দূরত্ব যদি ডি হয়ে থাকে তাহলে বিন্দুটা হচ্ছে x1, y1, আর সমতলের সমীকরণটি হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজিকাস টু 0। তাহলে দূরত্ব ক্যাপিটাল ডি ইজিকাস টু হয়ে যায়, বিন্দুটা সোজা বসিয়ে দেবো, ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস d ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স এর সহগের হোল স্কোয়ার, ওয়াই এর সহগের হোল স্কোয়ার, জেড এর সহগের হোল স্কোয়ারের ডিটারমিনেন্টের রেজাল্টটা। তাহলে মূল বিন্দু থেকে সমতলটির ওপর দূরত্ব, মূলবিন্দু 0 থেকে, এটা 1 নাম্বার দিয়ে দিই, 1 নাম্বার সমতলের দূরত্ব ডি হলে ডি সমান কত পেয়ে যাব, মূলবিন্দু এখানে বসিয়ে দেবো, 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস ডি ডিভাইডেড বাই রুট আন্ডার কী হয়ে যাবে, রুট আন্ডার হয়ে যাবে রেজাল্টটা এক্স এর সহগের হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের হোল স্কোয়ার প্লাস জেড এর সহগের হোল স্কোয়ার, এর ম্যাগনিটিউড রেজাল্টটা। তাহলে ক্যাপিটাল ডি পেয়ে যাবো ডি ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 4 8 একে 9, মানে বাইরে বেরোলে 3 হয়ে যাবে, ম্যাগনিটিউড রেজাল্ট 3 হয়ে গেছে। আর যে রেজাল্টটা শর্তানুসারে আমাকে কি বলে দিয়েছে, কি বলেছে বলো দেখি, এই ডি এর রেজাল্ট 1 একক, ডি ডিভাইডেড বাই 3। তাহলে উভয় পক্ষে ডিটারমিনেন্ট যদি তুলে দিই তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে প্লাস ডি ওয়ান ইজিকালস টু প্লাস মাইনাস ডি বাই 3। তাহলে ডি এর রেজাল্ট কী পেয়ে যাব, ডি এর রেজাল্ট এখান থেকে দেখো, এখান থেকে কী পেলাম, ডি সমান প্লাস মাইনাস 3। তাহলে প্লাস মাইনাস 3 যদি একে যদি বসিয়ে দিই তাহলে সমতলের সমীকরণটা কত তৈরি হবে, একে যদি বসিয়ে দিই তাহলে 1 থেকে পাই, যেহেতু জায়গা নেই তাই সোজা লিখে দেবো 1 থেকে পাই। তাহলে কত হয়ে যাবে, 1 থেকে যে সমীকরণটা পাবো সেটা হয়ে যাবে এক্স মাইনাস 2y প্লাস 2z প্লাস মাইনাস 3 ইজিকাস টু 0। আশা করি বোঝা গেছে, বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেম আগাই, আর দুটো প্রবলেম আছে করে নিই। আচ্ছা দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, নেক্সট প্রবলেম বলে দিয়েছে কি, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে দুটি সংখ্যা। আচ্ছা প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা হলে নমুনাদেশ মানে এস কী হয়ে যাবে, 1 2 3 করে পরপর কত দূর পর্যন্ত যাবে, 19 20, একদম পরপর স্বাভাবিক সংখ্যা বলেছে, একদম 19 20টা। তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছ দুটি সংখ্যা নির্বাচন করা যায়। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা থেকে যথেচ্ছভাবে দুটি সংখ্যা নির্বাচন করা যায় 20C2 উপায়ে। বোঝা গেছে, 20C2 উপায়ে। এবার এ ধরে নিলাম, দুটো সংখ্যা যে নির্বাচন করলাম তার মধ্যে এ সংখ্যা দুটির এ ধরলাম আমি সংখ্যা দুটির
দুটি যুগ্ম হতে পারে। যদি দেখো আমাকে তাদের গুণফল বলেছে যুগ্ম হতে হবে, তাহলে যুগ্ম কখন হবে? যদি দুটি সংখ্যাই যুগ্ম হয় তখন যুগ্ম হবে, না হলে একটা সংখ্যা যুগ্ম একটা অযুগ্ম তখন যুগ্ম হবে। তাহলে সংখ্যা দুটি যুগ্ম হলে, সংখ্যা দুটি যুগ্ম হলে, আচ্ছা সংখ্যা দুটি যুগ্ম সংখ্যা হলে সংখ্যার ঘটনা যদি বলি, এ হচ্ছে সংখ্যার ঘটনা, সংখ্যা দুটির যুগ্ম সংখ্যার ঘটনা, দুটি যুগ্ম সংখ্যার ঘটনা। তাহলে তার নির্বাচনটা কত হবে? তাহলে এ এর নির্বাচনটা হয়ে যাবে, এ এর নির্বাচন সংখ্যা আমার দাঁড়াবে, তাহলে 1 থেকে 20টার মধ্যে যুগ্ম সংখ্যা কতগুলো রয়েছে? 10টা। তাহলে 10টা থেকে যে কোনো দুটো উঠবে, 10c2। বোঝা গেছে? কারণ 1 থেকে 20র মধ্যে যতগুলো পরপর দেখি, তাহলে যতগুলো রয়েছে সংখ্যা তার মধ্যে অর্ধেক যুগ্ম অর্ধেক অযুগ্ম, তাহলে যুগ্ম হয়ে যাবে 10টি। আর বি হচ্ছে সংখ্যা দুটির একটি যুগ্ম ও একটি অযুগ্ম সংখ্যা হওয়ার ঘটনা, সংখ্যা হওয়ার ঘটনা। তাহলে বি এর নির্বাচন সংখ্যা দাঁড়াবে, সংখ্যা সমান কত হয়ে যাবে? একটা যুগ্ম ও বলেছি, ও মানে গুণ হয়ে যাবে। যুগ্ম কতগুলো রয়েছে? 10টা, 10টা যুগ্ম থেকে একটা নিলাম, ও মানে গুণ হয়ে যাবে। অযুগ্ম রয়েছে 10টা, 10টা থেকে একটা। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে 10c1 মানে 10 ইন্টু 10, আর এখানে 10c2 মানে রেজাল্টটা হয়ে যাবে 10c2 মানে রেজাল্টটা হয়ে যাবে 2 পড়ে থাকবে, 9 ইন্টু 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 45 রেজাল্টটা হয়ে যাবে। আর এইখানে এই 20c2 মানে 20 ইন্টু 19 ডিভাইডেড বাই 2 10 মানে 190 হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার দেখো, এবার যদি আমি যেহেতু নেই এই রেজাল্টটা, এখানে আমি ইভেন্টটা যদি এটা হয় তাহলে প্রবাবিলিটি অফ এ রেজাল্টটা হয়ে যাবে, টোটাল আউটকাম হয়ে যাচ্ছে কত? 190, আর এ ঘটনার আউটকাম হচ্ছে 45, তাহলে 45 ডিভাইডেড বাই 190। আর প্রবাবিলিটি অফ বি রেজাল্টটা কত পাবো? প্রবাবিলিটি অফ বি রেজাল্টটা পেয়ে যাবো 10 10 যা 100 হয়ে যাবে, 100 ডিভাইডেড বাই 190। তাহলে দেখো আমাকে যেটা বের করতে হবে এ আর বি এর ইউনিয়নের রেজাল্টটা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে যেহেতু এ ইউনিয়ন বি পরস্পর পৃথক, এ আর বি এর মধ্যে কোনো কমন কিছু নেই, তাহলে এমন কোনো রেজাল্ট আসবে না যেটা দুটো সংখ্যা যুগ্ম বা একটা অযুগ্ম একটা যুগ্মর মেল আছে। তাহলে দুটোই পৃথক হওয়ার জন্য প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি পাবো। আর প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি রেজাল্টগুলো আমি আগে বের করে নিয়েছি, সেই রেজাল্টগুলো ক্যালকুলেশন করলে 45 বাই 190 প্লাস 100 ডিভাইডেড বাই 190, তাহলে হয়ে যাবে 145 ডিভাইডেড বাই 190। এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন আমার কাছে ক্যালকুলেটার প্রেজেন্ট আছে, ক্যালকুলেটার প্রেজেন্ট রয়েছে। ক্যালকুলেটার যদি প্রেজেন্ট থাকে, কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছ, দেখো রেজাল্টটা কি দেখতে পাচ্ছ? রেজাল্টটা দেখতে পাচ্ছ এই যে প্রথমে রয়েছে 145 ডিভাইডেড বাই 190, তাহলে কি করব? প্রথমে প্রেস করব 145 ডিভাইডেড মানে হচ্ছে এই সাইনটা ব্যবহার করব, ডিভাইডেড বাই 190 প্রেস করব, যে রেজাল্ট আসছে সেটাই হয়ে যাবে 29/38। ওকে, তো 29/38, তাহলে এটাই হয়ে যাবে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 29 ডিভাইডেড বাই 38। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝা যেতে যাই, পরের লাস্ট প্রবলেম বাকি আছে, করে নিই। আচ্ছা দেখো পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে এখানে এ আর বি দুটি ঘটনা এমন যে এই রেজাল্টটা বলে দিয়েছে, এটা যদি বলে দেয় তাহলে এ আর বি একটা ঘটনার ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে এ
এ ও বি এর মধ্যে মধ্যে ঠিক একটি একটি ঘটনাকে সি দিয়ে যদি ডিনোট করি, একটি ঘটনা সমান সি দিয়ে যদি ডিনোট করি, তাহলে এই সি সমান রেজাল্টটা যেটা আসবে দেখো, হয় এ মাইনাস বি, এটা হতে পারে এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ দিয়ে দিলাম, ইউনিয়ন মানে হচ্ছে, আচ্ছা ইউনিয়ন কখন ইউজ করা হয়, ইন্টারসেকশন কখন ইউজ করা হয় একটু দেখে নাও, এই রেজাল্ট একটু মনে রাখতে তোমাদের সুবিধা করবে। অ্যান্ড যেখানে আমরা ব্যবহার করি সেখানে ইন্টারসেকশন ব্যবহার করব। আর অর দেখতে পাচ্ছ, অর মানে হচ্ছে ইউনিয়ন, আর এর মাথা উপর দিকে রয়েছে মানে ইউনিয়ন, অ্যান্ড এন এর মাথায় নিচের দিকে রয়েছে মানে ইন্টারসেকশন, আর অরের মাথা ওপর দিকে রয়েছে, দেখো অরের মাথা ওপর দিকে রয়েছে মানে ইউনিয়ন, এনের মাথা নিচের দিকে রয়েছে মানে ইন্টারসেকশন, এইটুকু মনে রাখলেই হবে আশা করি। অর যখন মানে এইটা অথবা এইটা ঘটবে তখন অর ইউজ হবে, আর দুটো একসাথে যদি ঘটে তাহলে অ্যান্ড কথাটা ইউজ হয়। তাহলে এটা অর কেন হচ্ছে, এটা ঘটবে, আদারওয়াইজ বি মাইনাস এ ঘটবে, বি মাইনাস এ মানে এ থেকে ঠিক একটি ঘটবে, মানে এখানে এ ঘটবে, এতে বি এর যতগুলো রয়েছে সেগুলো বাদ চলে গেল, শুধুমাত্র এ ঘটবে। আর এখানে বি থেকে এর, বিতে এর মানে বিয়ের মধ্যে এ যার বস্তুগুলো রয়েছে, এর যতগুলো বস্তু বিয়ের মধ্যে রয়েছে এ বি থেকে বাদ চলে গেছে, শুধু তাহলে বি ঘটছে। তাহলে এটাকে যদি লিখতে চাই তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এইভাবে লিখতে হয়, ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা একটা প্রবাবিলিটি রেজাল্ট আমরা জানতাম, সেটা লিখে নাও একটু। প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়ালস টু, এই রেজাল্টটা জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর প্রবাবিলিটি অফ বি যদি লিখতে চাই তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। তাহলে এইখানে এইটার এইটা দুটোই যেহেতু পৃথক ঘটনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর রেজাল্ট আমরা কি লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, যখন এ ও বি পরস্পর পৃথক ঘটনা। কেন পৃথক ঘটনা, কেন এইখানে পৃথক ঘটনা কেন, মানে এই ঘটনা আর এই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে এইটা একদমই পৃথক ঘটনা, এ ঘটলে বি ঘটছে না, বি ঘটলে এ ঘটছে না। তাহলে উভয় পক্ষে যদি সি নিয়ে নিই, উভয় পক্ষে প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ নিয়ে নিই, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়ালস টু কী পেয়ে যাবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। কেন, এই দুটো পরস্পর পৃথক, এটা পাশে লিখে নেবে। আচ্ছা প্রবাবিলিটি অফ সি এর রেজাল্টটা বের করতে হবে, এই দেখো এইবারে এই রেজাল্টটা সমান কী লিখতে পারবো, এই রেজাল্টটা সমান লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। একই রকমভাবে এই রেজাল্টটা কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এই রেজাল্টটা সমান কী লিখতে পারবো, প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে দেখো, এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দিয়ে দিয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 টাইমস অফ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ রেজাল্ট দিয়ে দিয়েছে 1/4, প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট দিয়ে দিয়েছে 1/6, আর এটার রেজাল্ট দিয়ে দিয়েছে 2 × 1/8। তাহলে এই রেজাল্টটা ক্যালকুলেশন করলে 1/4 প্লাস 1/6 মাইনাস 2 ক্যান্সেল আউট করলে এটা 4 হয়ে যাবে, তাহলে 1/4। আচ্ছা 1/4 ক্যান্সেল আউট হলো, 1/6 অ্যান্সার। 1/6 যদি অ্যান্সার হয়ে থাকে তাহলে একটু দেখে নাও এই রেজাল্টটা। এটাই লাস্ট প্রবলেম ছিল, তারপরে 4 দাগের প্রবলেমগুলো সাধারণত বইয়ে পেয়ে যাবে, বইয়ে যদি পেয়ে যাও তাহলে ওখান থেকে করবে। ঠিক আছে, আপাতত এখানেই থাক। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আচ্ছা, লাইক কমেন্ট নিশ্চয়ই করবে, যদি কোনো অসুবিধা থাকে লাইক তো করবে। আচ্ছা, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও একটু চ্যানেলটা। ओके, পরের দিন দেখা হচ্ছে, টাটা, गुड बाय, फिर मिलेंगे चलते चलते।